আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তাসফিয়া কেমন আছেন? জি, আপনাকে আমরা ফোন দিয়েছি বা জানিয়েছি কবে যে আমরা একটা এরকম আপনি যার নাম বলেছিলেন বা যে কন্ট্যাক্ট পেপার নিয়ে আসছিলেন সেই পক্ষের কারো সন্ধান পেয়েছি। আমরা কবে নাগাদ জানাইছি আপনাদেরকে? মনে হয় কবে আপনার কাছে সংবাদ গেছে কবে? আনুমানিক 4-5 দিন আগে হবে বা তারও আগে হবে? হ্যাঁ, 4-5 দিন আগে হবে। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে এটা জানার পরে? না, ভালোই লাগতেছে। নাকি আপনারা নিজেরা যোগাযোগ করে ফেলছেন? না না, যোগাযোগ করেন নাই? করেন নাই। আপনি তো ওর বর্তমান পিতা। জি। আপনার কাছে তো সংবাদ গেছে যে আপনি এরকম একটা সন্ধান পেয়েছেন। আপনারা নিজেরা যোগাযোগ করছিলেন? করার সুযোগ করেন নাই? আপনার পরিচয়টা নিয়ে একটু বলবেন। আমি এনএম আলমগীর। আচ্ছা, আমি তাসফিয়াকে এখানে নিয়ে আসছি আর কি। আচ্ছা, কি হন আপনি সম্পর্কে আসলে এই পার্শ্ববর্তী আমার গ্রাম হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা, তো তাসফিয়ার বর্তমান শাশুড়ি এই মানে কিভাবে জানলো আমি যে আগের এই এখানে 13 নম্বর এপিসোডে যে শারমিন ছিল, ওর বাড়ি ছিল নাঙ্গলকোটে। আচ্ছা, আমি আর এই ছোট ভাই সাংবাদিক রাজু, এই দুজনেই এটার সন্ধান দিয়েছিলাম আর কি। পরে রাজুকে আমি পাঠিয়েছি, আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি এই আর কি। তো পরে উনি কিভাবে জানলো আর কি যে আমার সাথে বা আপন ঠিকানার সাথে একটা সম্পর্ক। শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ির বিষয়ে খুব আগ্রহ। সালামু আলাইকুম, কেমন আছেন? আপনি তাসফিয়ার বর্তমান শাশুড়ি। আপনার খুব আগ্রহ যে ওর মাকে ও দেখার বা এরকম কোনো কিছু? না, আমার আগ্রহ নাই। মেয়েটার মন খারাপ মনে হয়, এরকম লাগে, টেনশন অনুভব করে। ও মানে তাসফিয়ার মন খারাপ লাগে। তো আপনি আমাকে একটু ঘটনাটা বলেন তো, কিভাবে এটা জানতে পারছেন বা কি হয়েছে বলেন তো। আমার মেজো ছেলে বরিশাল সাহসিনা মাদ্রাসা পড়ে, বাড়িতে এলে সারাক্ষণ আপন থেকে না ভিডিওগুলো দেখে আর আমাকে দেখায়। আচ্ছা, উনিও কিছু কিছু সময় দেখি চোখের পানি ভরে, এগুলা দেখি। আচ্ছা, এই সন্ধানে তাসফিয়ারে বললাম, তুই কি তোর মারে চাস? হ্যাঁ, আপনি কি পারবেন নি আমার আম্মুর খোঁজ করে দিতেন? আচ্ছা, আমি বলি দেখি চেষ্টা করি পারি কিনা। তারপরে আপনি যোগাযোগ করছেন ওনাদের সাথে? আপনার পার্শ্ববর্তী উনি থাকেন? ওকে ওকে। আপনার পরিচয়? আমার দাদু। দাদু? দাদু বলতে? আমার শাশুড়ি। আপনার শাশুড়ি? ও ওকে। তো আপনি জানতেন তাসফিয়ার বিষয়টা? আপনাদের বাড়ি কোথায় হলো? আমাদের বাড়ি নাঙ্গলকোট, ফোরসে থানা, গ্রাম নগরী পাড়া, কুমিল্লার। কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা। তো ঠিক আছে তাসফিয়া, দেখা যাক কে আসছে আপনার জন্য। আসলে আপনি তো চিনবেন না, চেনার জায়গাটাই হচ্ছে। তো আমার আজকে হচ্ছে বিষয় যেটা হচ্ছে, আপনারা দুজন স্টুডিওর ভিতরে থাকবেন, আর বাকি যারা আসতেছে তাদের সাথে কথা বলে আমি আপনাদের পাশে নিয়ে আসবো। আপনারা দুজন চলেন, বাবা আর মেয়ে। ব্যাগটা চাইলে ব্যাগটা নিয়ে নেন। জি, তাসফিয়া মাঝে বসেন, আপনি ডান পাশে চলে যান। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, 15-20 মিনিট পরে আমি আসবো, আর যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলবো। কথাবার্তা বলে তারপরে যদি দেখি যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, আমি এসে তারপরে কথা বলবো। ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসুন, বসে পড়ুন, বসে পড়ুন। আসসালামু আলাইকুম। সবার একটু মোবাইল ফোনটা বন্ধ করে দিতে হবে, বা এই রিংটোন থাকলে একটু এরোপ্লেন মোডে দিতে হবে বা অফ রাখতে হবে। হ্যাঁ, আমি একটু সবার সাথে পরিচিত হয়ে কথা বলি। আপনার নাম কি? আমার নাম পারুল বেগম। পারুল বেগম। তাসফিয়া কি আপনার মেয়ে? হ্যাঁ। আপনি ভিডিওটা দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয় ভাই, নামটা বলেন। আমার নাম জুয়েল। জুয়েল। কি হন আপনি তাসফিয়া? তাসফিয়া নতুন ভাই। নতুন ভাই? নতুন ভাই বলতে গিয়ে মানে পারুলের যেখানে বিয়ে হয়েছে সেই ঘরের সন্তান আপনি? না না, তাহলে আরেকবার আমাকে একটু বুঝায় বলেন। মানে প্রথম তরফে। হ্যাঁ, প্রথম তরফে বাবার দ্বিতীয় ঘরের সন্তান। ইয়ার মা ছিল প্রথম। পারুলের যার সাথে বিয়ে হয়েছিল, যে ঘরে তাসফিয়া হয়েছে, তার সেই হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীর সন্তান। আচ্ছা আচ্ছা, কি নাম বললেন আপনার? জুয়েল। ওই পক্ষের একজনকে আমরা পেলাম। ভাই আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাসামি। আমি ওর দুঃসম্পর্কে মামা লাগে আর কি। ওর দুঃসম্পর্কে মামা? আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার পরিচয়টা দেন। আমার নাম হলো গুট্টু, আর আপনার নাম নুরুল হোসেন। নুরুল হোসেন। আপনি কি হন? আমি পারুলের কি হন? পারুলের এখন বর্তমান স্বামী। পারুলের বর্তমান স্বামী। ঠিক আছে। কি নাম আপনার? মোহাম্মদ রায়হান। রায়হান। আপনি কি হন? আমি ওনার ছেলে হই। পারুলের ছেলে? ওকে, ঠিক আছে। তো আমাকে একটু বলেন, আরিফ ভাই একটু আসেন। প্রথম দিকে আমরা তো পারুলকে রিচ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারি নাই এবং ফেল করি। তার পরবর্তীতে আবার আমরা পেলাম এবং সে রাজি হয়েছে। ঘটনাটা আসলে কি বলেন তো একটু? যা বলবেন সেটা যেন ওনার কথার সাথে মিল থাকে। আমাকে প্রথম যেদিন ভিডিওটা পাবলিশ হয়,
মানে রাইতেই আমাকে আনিস মুস্তফা ভাই আমাকে একটা স্ক্রিনশট পাঠায়, মানে একজন ইউটিউবে সম্ভবত উনি কমেন্টস করছে, মানে একটা নাম্বার পাঠায়, মানে ওনার নাম হচ্ছে সিদ্দিক আবু বক্কর। তো আমি ওনাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি এখনো ওই পরিবারের কাছে যাইতে পারিনি, কিন্তু আমি ওনার চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পেরেছি। ওনার চাচাতো ভাই মানে যিনি পারুল, ওনার চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করছে। আচ্ছা, তো তারপরে তো যোগাযোগ মানে হয়ে গেল ওনার হাজবেন্ডের কাছে। এর আগে আমরা যে ফেল করলাম যে লোকের মাধ্যমে লিজার্ড বেশ কয়েকটা কল আসছে আমার কাছে, এগুলো কি আপনার কাছে আসছিল? না, এগুলো আমার কাছে আসে নাই, কিন্তু আমার কাছে যেভাবে এসেছে আমি সেইটাই ভাবে বলতেছি। মানে এইটা মানে লিজা পুরো ওনারা যোগাযোগ করছে একটু পরে, একটু মানে একদিন পর সম্ভবত, আমি শিওর একদিন পর। তো প্রথম পর্যায়ে উনি আমাকে মানে এগ্রি দেখায়নি, মানে ওনার হাজবেন্ড যিনি বর্তমানে যিনি এখানে উপস্থিত আছেন। আচ্ছা, পারুল আন্টির সাথে আমার কোনো কথা হয়নি। আচ্ছা, আপনি কার সাথে কথা বলছেন? আমি ওনার হাজবেন্ডের সাথে কথা বলছি। আচ্ছা, প্রথম পর্যায়ে এগ্রি দেখায় নাই, তো তারপরে রাজি হলো কেন? উনি ভিডিও দেখার মতো কোনো ওনার কাছে ফোন ছিল না, এবং উনি এই বিষয়টা জানতোও না। আচ্ছা, যে ওনার আগে একটা বিয়ে হয়েছে বা এরকম বিষয়। জি, এই বিষয়টা জানেনি। আচ্ছা, তো আমাদের এখান থেকে মানে ফোন দেওয়ার পরে, মানে টিম মেম্বাররা ফোন দেওয়ার পরে উনি জানতে পারছে যে ওনার না, আমার কথা হচ্ছে যে প্রথম পর্যায়ে উনি রাজি ছিল না, তারপরে উনি রাজিটা হলো কিভাবে? উনি আমাকে বলছে যদি আপনারা ফেস না দেখান তাহলে আমরা। আচ্ছা, ঠিক আছে। তো এখন পারুল, মেয়ে যেগুলা বলছে বা মেয়ে যে বর্তমান পিতা যেগুলা বলছে, এগুলো কি সবই সত্য? হ্যাঁ, সব সত্য। সবই সত্য না? হ্যাঁ। আপনি বলে আসছিলেন যে মেয়েকে যাতে কখনো গার্মেন্টসে না দেয়। হ্যাঁ, আমি দিতাম না, কিন্তু কোন কষ্টের বিনিময়ে দিছি আর কি। কোন মাকে কোন সন্তানও দিতে পারে, কিন্তু দিছি, এখন কি করবো? না, সেটা তো আমি বুঝতেই পারছি। তো এই যে পারুলকে দিয়ে আপনি শেষমেশ কই চলে গেলেন? বগুড়াতে চলে গেছিলেন? হ্যাঁ, এরে দেওয়ার পরে আমি গেছিলাম, যে দেখি আমার আব্বা মানে অসুস্থ ছিল, আমার আব্বা মারা গেছে, আব্বাকে আর দেখতে পাইনি। তারপরে কি হলো? আপনার বিয়ে শাদী হলো? কারা বিয়ে শাদী দিল আপনার? তখন আবার আমি মানে আবার চলে আসছি চট্টগ্রাম। আচ্ছা, তো আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন যে এই যাকে দিছেন এর একটু বাড়িটা খুঁজে বের করা বা মেয়েটাকে একটু দেখা? মিজান ভাই মানে আমার মানে মুখে নাম ঠিকানা মানে বলছিল আর কি, কিন্তু আমার ভুল হয়েছে, মানে আমি লিখে লেখিনি, এই জন্য মানে মেয়ের জন্য মন পুড়তো। আমি তো সব সময় মনে করি, আবার এখনো তো মানে আমি ভুলিনি, নামাজ পড়লেও তো মেয়ের জন্য দোয়া করি, কিন্তু কাউকে মানে প্রকাশ করে বলি না। এটা তো আরেকটা বড় কষ্ট না? কোথাও মিজান ভাই মানে খুব ভালো লোক ছিল, তার স্ত্রীও খুব ভালো লোক ছিল, খুব ভালো আছে। এই যে লোকটা দাড়িওয়ালা লোক, এই লোকটা কি সেই লোক? দেখছেন আপনি ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, এটাই সেই লোক। তো এত বছর পরে মেয়ের যখন ভিডিওর মধ্যে দেখলেন, প্রথমে আপনার এটা অস্বীকার যাইতে হইলো যে না, এটা আপনার মেয়ে না, তারপরে কেমন লাগতেছিল? নিজের মধ্যে কেমন লাগতেছিল? না, মিজান ভাই যে কথাগুলো বলেছে, আমি মিজান ভাই মানে দেখে চিনতেও পারছি, আগে দাড়ি ছিল না, কিন্তু কেন দাড়ি রাখছে আর কি। আচ্ছা, তো আমার বিষয়টা হচ্ছে যে আপনাকে তো মেয়ে চিনবে না, কিন্তু মিজান ভাই দেখে যদি চিনে তো ভালো। এখন আপনাকে তো আমরা কোথাও চেহারা দেখাচ্ছি না, প্রকাশও করতেছি না, কিন্তু ভিতরে আপনার মেয়ে আছে, মিজান ভাইও আছে। তো ওইখানে গিয়ে আপনি মুখোশ খুইলেন, এটা রেকর্ড হইলেও আমি আপনার ফেস দেখাবো না ভিডিওতে, ঠিক আছে? এটা আমি একটু পরে নিচ্ছি। ভাই, আপনি হচ্ছেন তাহলে এই পারুলের প্রথম স্বামীর ছেলে। এখন এই পক্ষ থেকে আমরা যোগাযোগ করছিলাম, পারুলের শব্দ পাচ্ছিলাম না, আপনার বাবা বলছিল যে আসবে, পরবর্তীতে সে আর আগ্রহ দেখায় নাই। একটু বলেন তো ঘটনাটা কি? আমার বাবা আসে নাই, প্রথম আপনার ভয় পেয়ে গেছে। আচ্ছা, মানে 17-18 বছর খোঁজ পেয়েছে, এতদিন খোঁজ পেয়েছেন, তার জন্য ভয় পেয়ে গেছে। আচ্ছা, তারপর প্রথম বলছে যে আসবে। আচ্ছা, তারপর দ্বিতীয়বার বলতেছে, আমি বলছি যে আব্বু আসবে না, বা বলতেছে না যাবো না, আমি কে, এবার বলতেছে না আমি ভয় পাই, সেখানে গেলেন কিছু বুঝলে না, তারপরে আসে নাই। আপনি একটু বাবাকে বুঝাই নিয়ে আসতেন এইসব? বুঝাইছি, অনেক বুঝাইছি, আমার আম্মুর সাথে বুঝাইছি। জি, তার মানে তার পরিচয় দিতে কোনো সমস্যা নাই নাকি? সে পরিচয় দিই, আমি সবকিছু রাজি আছি, কিন্তু এখানে আসবে না। এখানে আসবে না? আচ্ছা, এমনি আপনারা কি জানতেন যে ওনার আগে একটা বিয়ে হয়েছিল, এরকম একটা মেয়ে আছে? আমি কোনো গল্পই জানতেন না? আপনি কি ওই পরিবারের বড় ছেলে? জি। তো আপনার আমাদের এই ভিডিওটা বের হওয়ার পরে বাবার কাছ থেকে কোনো স্টোরি বের করেন, বাবা এরকম কেন হয়েছিল তোমার মেয়েটাকে? যে আম্মু জানে, আবার মা জানে? জি। পালক যদি সেটা কিন্তু আপনার বাবা জানে না, বিষয়টা এরকমই আসছে ভিডিওতে। প্রথমবার পালক দেওয়া হয়েছে, তারপর আবার নিয়ে আসা হয়েছে এদের কাছ থেকে। দ্বিতীয়বার যে পালকটা দেওয়া হয়েছে, এটার পরে হলো আপনার বাবার সাথে ওইভাবে কোনো কমিউনিকেশনই ছিল না। তো আপনার বাবার মধ্যে কোনো কথোপকথন দেখছেন কখনো আপনার বড় হওয়াতে, যে তার বড় মেয়েটাকে নিয়ে কথা বলতেছে বা কোনো কিছু? কখনোই দেখেন না? এখন যেটা হচ্ছে যে পারুল, আমি আপনাকে স্টুডিওর ভিতরে নিব, দেখেন, কথাবার্তা বলেন, মেয়ের জন্য তো দোয়া করছেন, এই মেয়েকে সামনাসামনি দেখবেন। আপনারা বসেন সবাই। হ্যাঁ, কিছু কি শোনা গেছে? শোনা যায় নাই? ওকে। কি এমন কিউরিওসিটি থাকে যাকে ছোটবেলা থেকে দেখেন নাই কোনোদিন, জানেন না যার সম্পর্কে? হ্যাঁ,
আপনার স্ত্রী মানে ওর তো পালিত মা, ওনার এই ভিডিও নিয়ে মতামত কি? ওনার মতামত আছে, উনি শারীরিক অসুস্থ। আচ্ছা, উনি জার্নি করতে পারে না, গাড়ি, এই জন্য আসে নাই, এই কারণে আসে নাই। বিমত না আসার কারণ এটা না যে বিমত। আচ্ছা আচ্ছা, সম্মতি আছে, সম্মতি আছে, ঠিক আছে। তাসফিয়া, জি, ভয় লাগতেছে, নার্ভাস লাগতেছে, কেমন লাগতেছে আপনার এই মুহূর্তে বলেন তো? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আমার আপন ঠিকানায় এই ধরনের কাজ করা এই প্রথম। আমি দত্তক বিষয় নিয়ে কাজ করিনি এর আগে, করলেও আমি এইভাবে বিষয়টাকে এইরকম একদম সলিড দত্তক পিতামাতাকে খুঁজে বের করেছি কিনা আমার মনে পড়ে না, আমার টিম মেম্বার ভালো বলতে পারবে। তো এইরকম একটা সেন্সিটিভ কাজ এই প্রথম। হ্যাঁ, নিয়ে আসো নাকি ভিতরে, দিয়ে পাঠানো। আচ্ছা ঠিক আছে, যাক, সমস্যা নেই, যান যান ভিতরে যান। আলহামদুলিল্লাহ, বসো 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 বসো। এটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আপা কেমন আছে? এত হচ্ছে আরো নার্ভাস, একবারে মানে বলার মতো না। গাড়ি জার্নি করতে পারে না, ডায়াবেটিস ধরিয়ে এলেছে বিভিন্ন। শিহাব ভাই দুর্দান্ত একটা কাজ করছেন, বাট আরো সতর্ক হতে হবে আমাদেরকে, আরো সতর্ক হতে হবে, বলবো আমি লাস্টে। আর কি আছে না, স্পেস দেন, থাক ছেলে আছে। তুমি আমার যেভাবে বলছো, যেভাবে চাইছো, যেভাবে বলছো আমার, আমি ঠিক সেভাবে। আপনার উপর আমার বিশ্বাস আছে, আমি জানি যে ভাই আপা খুব ভালো মানুষ, মেয়ের কোনোদিন কষ্ট দিবে না, আমার একটা বিশ্বাস আছে আপনার উপর। আমি কোনোদিন মনে করেন আমি পালিত বলি। আপনি আপনি ভাই কোনোদিন জানি আপনারই থাকবে। আমার মেয়ে যখন নিজের মেয়ের মতো ভালোবাসিছেন, মনে করেন যে এটা আপনার মেয়ে। শুধু একমাত্র এখানে আসার উদ্দেশ্য কারণ এটা, মেয়েটা যখন থেকে জানতে পারছে যে সে আমাদের পালিত সন্তান, আমরা লালন পালনকারী, তখন থেকে মেয়েটার আর খাওয়া দাওয়া রুচি, আমি পড়ালেখা করছে, যাই করছে আলহামদুলিল্লাহ ভালোই করছে, কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া নয়। এই বয়সী মেয়েটা মনে করেন কিরকম। ভাই ঠিকানার কথা বলছিলেন তো, আমি ভুলে মানে গেছি, ওই আপনারা যখন মানে বাসা ছেড়ে দিয়েছিলেন যে ঠিকানাটা আমি ভুলে গেছি, ভুলে না গেলে আমি গেলাম আপনি কাছে। কি বলবো, আমার নিজেরও স্পিচলেস লাগতেছে। আমি আসলে এইরকম একটা কাজ ফার্স্ট টাইম, তো আসলে যারা পালিত সন্তান তারাই ভালো বুঝতে পারবেন এই অনুভূতিটা। আমি আসলে এর যেটা আসল বাবা, হে মানুষ না তো জানে, ওনার কাছ থেকে শোনো ছিল, হে মানুষ ছিল না কো। কোনো সন্তানই মানে কোনো মাই চায় না তার সন্তানটা তার কাছ থেকে দূরে থাকুক। কতটা কঠিন সিচুয়েশন হলে এগুলো অনেক কষ্ট আমি করছি, মেয়ের বাসা একা একা চাকরি যেতে পারি না কো। আল্লাহর কোন হুকুম আমরা দেখো। আর এ মানে যে কি করে আমি চাকরি করে বেতন পেলে টাকা থুয়ে গেলে চুরি করে নিয়ে চলে যায়, যাবে যে আমাকে বলেও আমাকে যায় না, ঘরে কোনো খরচ পাতি দেওয়া যায় না, আমি কিভাবে আমি চলবো তাহলে মেয়েরা। তারপরেও 2 দিন মানে বাসা মানে এমনি মানে শোয়া অবস্থায় থুয়ে গেছি, এই অবস্থায় এখন কেমনি আর মেয়েরা ফেলে এখন যাই। এখন আমার দুঃখের সময় মানে এই ভাই আর আপা যা করছে এই ঋণ আমি কোনোদিন আমি শোধ করতে পারবো। একবার দরবার আবার নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছিলাম। যখন আসছিল মানে আমার মানে বকাবকি করে আমি কি করবো, আমি
আমি শরমে আমি বলি যে না আমি দিয়েছি, আবার আমি ওদের কাছে ওরা কতদিন ধরে নিজের মেয়ের মতো আদর যত্ন করছে, আমি কিভাবে আমি হয়েছে যে না ওদের মনে আমি কষ্ট আমি দিব না, আমি থাক আমি কষ্ট পাবো, তা ওদের মনে আমি কষ্ট দিব না কখন। আমার কথাটা রাইট। ভাই আমাকে বলেছে যে আমি কোনোদিন ওরে আমি কষ্ট আমি দিব না। আমি বলছি ভাই কোনদিন গার্মেন্টসে যেন দিন না, আমি কষ্ট করেছি কিন্তু আমার মেয়েটা এই কষ্ট যেন না যেন পায়। আমার মেয়েকে আরো অনেকে আমার নিচে আসলো পালক নেওয়ার জন্য, আমি দেইনি। আমি এরা মানে খুব ভালো, এদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। আপা মানে আমার সাথে মানে নিজের বোনের মতো একবারে মানে চলতো, আমি এই জন্যই দিছি বিশ্বাস করে যে আমার মেয়েটা ওদের কাছে কোনোদিন কষ্ট পাবে না। শাশুড়িও ভালো, ওর শাশুড়ি যে আসছে শাশুড়িও কিন্তু ইন্সপায়ার করছে এই ঘটনা এখানে আসার জন্য। ভালো, এই তো তিনটা মা, গর্ভধারিণী মা, লালন পালনকারী মা, শাশুড়ি মা, তিনটা মা, এদের ভাগ্য ভালো। শাশুড়ি মা তো ওনার মেয়ে নাই, দুটো ছেলে, এটা হইলো বড় বউ। এখন ওই বাকি দুই বউ আসা পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যেমন আছে, বাকি দুই বউ আসার পরে এটা বলতে পারি না যে ভালো থাকবে। ভালো থাকাটা শুধু আশা করে তবে বলতে পারি না, এটা বলেছে আমার। আশা করে ওই মন মর্যাদা দিয়ে রাখবো বলে আমার এক্স্যাক্টলি ওই ভালোবাসাটুকু ওকেও দিতে হবে, সম্মানটুকুও দিতে হবে, অবশ্যই দিতে হবে, সম্মানটুকু অবশ্যই দিতে হবে। ভালোবাসা নিতে হইলে ওই হিসাবে শ্রদ্ধাটুকু করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মানে মানে চলতে হবে। ঠিক আছে তাসফিয়া, কথা বলবেন না, শুধু কানলে হবে? এগিয়ে তোর মা। আমার শরীর আগে এরকম আসলো না তো, আমি মানে এখন একদম এমন হয়ে গেছে, আর আমার মানে এখন হার্টের সমস্যা, তো বুকে মানে সবসময় ব্যথা। একটা মানুষ বাচ্চা, তার জীবনের প্রথম বাচ্চা, সে সারাটা জীবন গোপন রাখছে, কাউকে বলতে পারে নাই মন খুলে। সেই ভিডিওটা বের হয়েছে, তারপরেও সে বলতে পারতেছে না, তাহলে বুঝেন সে কি পরিমাণ কষ্টের কথা। হ্যাঁ, আর আমার শাশুড় শ্বশুর মানে আমার স্বামী ভালো, কিন্তু আমার শাশুড় শ্বশুর অনেক এখন। ঠিক আছে থাক, ওগুলো বলার দরকার নাই, যে কারণেই আমরা ওনার ফেসটা দেখাচ্ছি না ভিডিওতে, ওনার সামাজিকতার কথা চিন্তা করে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওখান থেকে কবে আসছো চট্টগ্রাম থেকে? আমি তো চট্টগ্রাম থেকে মনে করেন যে 9 বছর চলে, 9 বছর চলে। আপনি আগে তো রূপসা বাগড়িতে আসলেন, ওখান থেকে আমি আরো কয়েকদিন আমি খোঁজ করেছি কিন্তু পাই নাই। আমি ঠিকানা ভাই আপনি মুখে বলেছিলেন, আমি কিন্তু ভুলে গেছি, চিন্তা ভাবনা সহজ একটা ঠিকানা ছিল, যে সেলিমের বাবা ছিল, সেলিমের মা ছিল, হয়তো এখন মনে করেন না। ঠিক আছে, ওই যে বুড়িয়া বুড়িয়া করতো, যে রূপসা বাগের চাকরি করতো, কালো করে একটা করি, ওরা আমার আত্মীয়, ওদেরকে দড়িয়ে আসতে পারতো। আপনার বাবাকেও মানে জন্মদাতা পিতার সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। সে প্রথম পর্যায়ে খুব আগ্রহ দেখিয়েছিল, পরবর্তীতে সে এখানে আসতে ভয় পেয়েছে। এটা হচ্ছে লাস্ট, হ্যাঁ যোগাযোগ হয়েছে। লাস্ট যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে উনি পরবর্তীতে যাকে বিয়ে করেছেন সেই ঘরের প্রথম সন্তান যিনি, সে আসছে এখানে বাবার পক্ষ থেকে। ওনারও আপনাকে নিয়ে পরিচয় দিতে কোনো সমস্যা নাই, কিন্তু উনি সাহস পায়নি এখানে আসার জন্য, কারণ ভিডিও সমস্ত কিছু দেখে এটা খুব স্বাভাবিক, অনেকেই ভয় পেয়ে যেতে পারে, উনি সাহস পায় নাই। তো ওনার বড় ছেলে আসছে এখানে, তার সঙ্গেও আপনি দেখা করতে পারবেন। আমরা এই কাজটা আসলে না বুঝেই করে ফেলছি, প্রথম কথা হচ্ছে এটা, বুঝি নাই প্রথম কাজ তো। আমরা যদি দ্বিতীয় টাইম এরকম কাজ করি আমরা আরো সতর্ক থাকবো। এই যে লাস্টের দিকে আমি একটা কথা বলছিলাম ভিডিওতে, যে ওর হয়তো পরিচয় গোপন করে বিয়ে শাদী হয়েছে, তখন সংসারটা শেষ হয়ে যেতে পারে, ঠিক একই ঘটনাই ঘটছে কিন্তু, আপনি যেটা বলছেন এটা সত্য, এবং এইটাই হয়েছে। কিন্তু আমি বলবো আমার টিম মেম্বার যারা ছিলেন তারা তো, এরা থাকে হচ্ছে হলো পরিচয় যদি খুঁজে বের করতে হয় মাটির নিচে গিয়ে পরিচয় খুঁজে বের করবে, এরা এর পরিমাণ মোটিভেটেড। কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমাদের আরেকটু ধাপে ধাপে, ওনার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ডটা খুব ভালো মানুষ, যেই কারণে কিন্তু আমরা শেষ পর্যন্ত পারছি ওনাকে এখানে নিয়ে আসতে, বা উনি আসছেন আগ্রহ। কিন্তু ওনার হাজবেন্ড যদি ভালো মানুষ না হইতেন, ওনার একটা বড় ক্ষতি হতে পারত। ভালো, কিন্তু এর বাবা মা অনেক আমাকে জ্বালা যন্ত্রণা এখন ওগুলো বলেন না। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি প্রিয় দর্শক, আমার কোনো দোষ পায় না, কয় না এর চাচি এগুলো বলেন না, সব ভিডিওতে থাকবে, এগুলো বলেন না। প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং একই সাথে আমার টিম মেম্বার যারা আছেন, এটা আমার আসলে ডিরেকশন দেওয়াটা উচিত ছিল আরো সুন্দর করে। যে ভদ্রলোককে আমি পেলাম আমার সোর্সে, উনি খুব ওয়েল অর্গানাইজ ছিলেন, অনেক তথ্য এখানে দিয়েছেন যেগুলো আমি মিউট করেছি। এখানে আমার টিম মেম্বাররা যে কাজটা করতে পারতেন, বা নেক্সটে যদি কখনো এই ধরনের কাজ হয়,
যদি বিষয়টা পিন পয়েন্ট করা হয় বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে, যে উনি মাকে খুঁজছেন, বাবাকে খুঁজছেন, তাহলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে পুরো স্টোরিটা বলতে হবে। তার আগ পর্যন্ত কাউকে এটা বলা যাবে না যে যদি বাবাকে খুঁজে থাকে বাবা পরবর্তীতে যাকে বিয়ে করেছেন সেই স্ত্রীকে বলা যাবে না, এবং একই সাথে যদি মাকে খুঁজে থাকে মা সেই সময় যাকে বিয়ে করেছেন তাকে বলা যাবে না। দুইজনকে বলার পরে তারা যদি তাদের ফ্যামিলি ম্যানেজ করে আমাদেরকে নক দেন তাহলে আমরা মিটটা করতে পারবো। আর এই ক্ষেত্রে একটু হচপচ হয়ে গেছে, হজবরল হয়ে গেছে, তারপরও আমি মনে করি যে ওনার বর্তমান হাজবেন্ড ভালো থাকার কারণে এই জিনিসটা সুন্দরভাবে হয়েছে। তাসফিয়া কি খুশি? কিছু বলার নাই? ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আম্মুরে খুঁজে বার করবো যেখানে থাকুক। আচ্ছা, যখন তুমি শুনেছি পরে মানে শাশুড়ি আম্মুর কারণে দূর খোঁজ করছি না। শাশুড়ি, হ্যাঁ, ওই যে আপন ঠিকানা দেখতো ওর খারাপ লাগতো, এই কারণে হচ্ছে এগুলো শাশুড়ি করছে। আর ওদেরও ইচ্ছে আমরা তো ছেলের বিয়ে করে আনছি, বউ আনছি। হাফেজ না বোধহয় কি যেন বলছিলেন? হ্যাঁ, ওর ছেলে হাফেজ। ওনারা তিন ভাই হাফেজ। আমাদের হয়তো মনের মধ্যে একটু প্রশ্ন হয়তো এটা ফোকাস করে না করলে আমি বুঝতে পারছি। আপনি তো জেনে জেনেই বিয়ে দিয়েছিলেন? যে ও সব জেনে শুনে বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, বিয়ের আগেই জানে সব কিছু, ওরা জানে শুনে ওরা মানে সম্পর্কটা হয়েছে। তো তারপরেও হয়তো একটু মনের মধ্যে যদি আগ্রহ থাকে, ইয়ে থাকে, একটু থাকে যে আসলে ফালি তো ঠিক আছে, ফালি তোরও তো কতগুলো কারণ আছে, কত টোকাই জানছে না কোন অন্য নাকি গ্রামের ভাষা হয়তো এখন জিনিসটা আমি আরো একটু আগ্রহ এই জন্য জিনিসটা সবাই একটু ক্লিয়ার হয়ে যাক আমার ফ্যামিলিতে, সবাই অনেক সময় এবং কি তার স্বামীর ফ্যামিলিতে। যাক, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আপন ঠিকানা একটা ভালো ভূমিকা রাখলো আমি মনে করি। পৃথিবীতে কোনো মানুষের জন্মে নিজের কোনো হাত নাই, কোনো মানুষের নাই। অর্থাৎ আমি পৃথিবীতে কোন মাধ্যমে কিভাবে আসবো সেটা কেবলমাত্র আল্লাহই জানেন, যদি আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন। আমি সিলেক্ট করতে পারবো না যে আমার একটা গরিব পরিবার দাও বা একটা বড়, আমি অমুক বাবা আছে অমুক মা আছে, এটা সম্ভব না, তাই না? জন্ম নিয়ে রিগ্রেট করার কোনো প্রয়োজনই নাই, মানে জন্ম নিয়ে কখনো অনুতাপই করবেন না। জন্মের পরে মানুষ হিসেবে আপনি যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন ততটুকু আপনি কাজে লাগাতে পারছেন কিনা, এটাই হচ্ছে মূল কথা। তাসফিয়া, আপনার চাইতেও পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা অনেক কঠিন অবস্থায় আছে, অনেক কঠিন অবস্থায় আছে। হ্যাঁ, আছে না? এমনও কেস পেয়েছি আমি, বাবা নিজে গিয়ে বাস স্টেশনে রেখে আসছে মেয়েকে, মেয়ে হারায় যাক, সেই মেয়ে আপন ঠিকানা এসে সেই বাবাকে খুঁজে বের করছে আমরা, সে বাবা আসছে আমাদের অফিসে, আমরা তাকে ফেস দেখাই নাই। তো এইগুলো নির্মম অনেক গল্প আছে, এর চাও তো অনেক নির্মল গল্প আছে যেগুলো হয়তো আমরা, এমনও গল্প আছে বাবা ছেলে পাশাপাশি, বাবা ছেলেকে স্বীকার করতেছে না। আমি প্রচার করিনি এই ভিডিওটা। কার্বন কপি, চেহারার যেরকম থাকে না ডুপ্লিকেট কপি, এরকম কার্বন কপি। ডিএনএ টেস্ট যদি ফেলও করে তাও লোকজন বলবে এটাই ছেলে, এবং সব কিছু মিলছে। তারপর বাবা বলতেছে না এটা আমার ছেলে না, আমি ডিএনএ টেস্ট না করেছে নিব না। এবং এগুলো খুব নির্মম। আপনি তার তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো একটা পরিবারে বড় হয়েছে। আমি অনেক ভালো পরিবারে বড় হয়েছি, আমার কষ্ট নাই, তবে একটা জিনিস মানে কষ্ট থাকতো যে এইটাই পরে আমার কেন দত্তক ছিল যে আমার অনেক ইচ্ছা ছিল যে যেখানেই থাক আমি সব রকম চেষ্টা করছি, যার কারণে এখন পাইছি। মাটা কি রকম কি আসবে জি। এবং এই বিষয়ে করো আপনার মায়ের প্রতি কখনো কোনো কষ্ট নাই তো? বাবার প্রতি কষ্ট থাকলে তো কখনো খোঁজ করতাম না, বাবার প্রতি ছিল, এখনো আছে। ঠিক আছে, বাবার সাথে দেখা হলে অভিমানটা মিটাই ফেলতে পারলে পাইলেন, এটা আপনার বিষয়। বাট প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ সিচুয়েশন ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, সংসার জীবন কিন্তু অন্যরকম একটা যুদ্ধক্ষেত্র, এটা আসলে সন্তান হিসেবে বোঝা খুব মুশকিল। যেহেতু আপনার নিজের সংসার হয়েছে একটা, আপনি হয়তো ধীরে সুস্থে বুঝবেন যে বাবা কেন পারে নাই, হ্যাঁ, মা কেন পারে নাই। বাচ্চা কাচ্চা হইলে তখন মায়ের যন্ত্রণাটাও বুঝবেন, বাবার যন্ত্রণাটাও বুঝবেন, ওইটা একটা ভিন্ন জগৎ, তাই না? তখন হয়তো ধীরে ধীরে বুঝবেন, তার আগ পর্যন্ত বোঝে না। আমাদের ওই যে একটা কথা আছে, মুরব্বীরা বলেন যে 40 বছরের আগে কিন্তু মানুষের জীবনে ওই ম্যাচুরিটিটা আসে না। হ্যাঁ, এবং 40 বছর পার হইলে তখন মানুষ সমাজ, সংসার, ধর্ম, কর্ম সমস্ত কিছুর দিকে খুব পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারে। তার আগ পর্যন্ত শুধুই অভিজ্ঞতা। আম্মু একটা গ্লাস দিছিল পানি খাওয়ানোর জন্য, এটা আমি খুব যত্ন করে রেখে দিছি। আর আম্মু বলছিল কয় গ্লাস এটা কই, আর আমি তো কেন কই এটা, তো আমি কইছি এটা আমি রাখে দিচ্ছি এমনি অন্য এখানে। পরে আম্মু কয় না এটা রাখে দে, তোর কাছে যত্ন করি। কইছি কেন, কয় এটা তোর আম্মু তোরে দিছে। পরে এটারে আমি যে যত্ন করছি এখনো অনেক সুন্দরভাবে রাখছি, এখনো আনছি, ব্যাগে আছে। এই ব্যাগে আছে? এবার দেন তো, ব্যাগটা থেকে বের করুন তো, ওকে দেন, ও বের করুক। হ্যাঁ, এটা আমি দিছিলেন? খুব যত্ন করে রেখে দিচ্ছেন। হ্যাঁ, আপাক দিছিলাম, আমি বলছিলাম আপা এটা ওর পানি খাওয়াবেন। হ্যাঁ, ওর জন্য কিনছিলাম এটা, টেস্টের জন্য। ওর কত বছর বয়স তাসফিয়ার?
এই তো আজ থেকে মানে 17 কি 18 বছর হবে। না আরো বেশি হওয়ার কথা না? না বর্তমানে 19 বছর 19 বছর চলতেছে। 19 বছর পরে মেয়ের দেখা হইলো, সেই গ্লাস 19 বছর আগের মগ। জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। ওকে আলহামদুলিল্লাহ, চলেন বাইরে সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ বাইরে তো অনেকেই বসে আছে, যাদের মাস্ক রাখার কথা মাস্ক রাখতে বললো, আমরা বাইরে নিয়ে আসতেছি, ফোন দিয়ে জানাও। বলবে তো হচ্ছে আমাদের এই ভদ্রলোক ভাই, নাম ভুলে গেছে আপনার? মোহাম্মদ নিজামউদ্দিন। নিজাম ভাই আসেন, একটু পরে বসতে পারবেন, জাস্ট এই রুমটাতে একটু 2টা মিনিট সবাই করে দিন। আসেন তো নিজাম ভাই বলেন ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক আছে। শাশুড়ি মা কই, দিকে আসেন। আপনার ছেলের বউয়ের যিনি আসলে কি বলা যেতে পারে গর্ভধারিণী মা, তাই না? হ্যাঁ গর্ভধারিণী মাকে আমরা খুঁজে বের করতে পারছি, উনি সেই মা। ঠিক আছে নিজাম সাহেব? ঠিক আছে জি ঠিক আছে। তো কথাবার্তা বলেন, আমি আর ক্যামেরা রাখতেছি না, আপনারা ইজি হন। ঠিক আছে, ভালো থাকেন। আর ইনি হচ্ছেন হলো আপনার বাবার পরবর্তী বিবাহের হলো সন্তান। তো কি যেন নাম ভাই আপনার? জুয়েল। তো কথাবার্তা বলে নিয়েন। হ্যাঁ এ হচ্ছে কি ভিডিও করতেছেন নাকি ছেলেকে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, সবার সাথে কথাবার্তা বলেন। মানে হচ্ছে রাশফিয়া শ্বশুর, তাই তো? ঠিক আছে। আর সবাইকে মিষ্টি মুখ করো, আমি শেষ করি।